মহাজনের লোক তো স্পষ্ট বলে গেছে, না হলে হোটেলে চাবি নিয়ে যাবে। এখানে তাদের তো কোনো দোষ নেই, এটা আমাদেরই ব্যর্থতা। এত কষ্ট করে হোটেলটা দাঁড় করালাম, রাত জেগে রান্না শিখলাম, আর এভাবে হুট করে সব শেষ হয়ে যাবে, এ কেমন কথা? এখনো সময় আছে হাতে, চিন্তা করো না। আজকের বিক্রি দিয়ে যতটা পারি জমাবো। ভগবানের উপর ভরসা রাখো। ভরসা রাখতে রাখতেই তো এতদিন গেল, কতদিন আর এভাবে চলবে বলো তো? যতদিন আমরা সৎ থাকবো ততদিন কোনো না কোনো পথ খুলবেই খুলবে। এখন হাত চালাও, খদ্দের আসবার সময় হয়ে গেছে। বিক্রম দা, তোমার হাতে রান্নার তুলনা হয় না, রোজ এখানে খেতে ইচ্ছে করে আমার। আপনাদের ভালো লাগলেই তো আমাদের সার্থকতা কাকা। হ্যাঁ, আসবেন আবার। হ্যাঁ, নিশ্চয়ই আসবো বিক্রম দা। এই তোমার হাতের এই স্বাদ ছাড়া কোথাও মন ভরে না আমার। দাদা, একতলা ভাত হবে, যা আছে তাই দিন, দাম নিয়ে ভাবছি না। বসুন বসুন। আমাদের এখানে আলু পটলের তরকারি আর ছোট মাছ আছে, খেয়ে দেখুন, খুব সুস্বাদু হয়েছে আজকে। ভালো কিছু আছে কি, মানে একটু দামি পদ কিছু? না বাবু, আমাদের এখানে অত দামি খাবার হয় না, যেটুকু আছে তাতেই মানুষের পেট ভরে, মনও ভরে। ঠিক আছে, তাই দিন তবে। খিদে পেট জ্বলছে, যা দেবেন তাই খুশি মনে খাবো। বসুন এখানে, এই গরমে অত দূর হেঁটে এসেছেন মনে হচ্ছে। হ্যাঁ, অনেকটা পথে এসেছি তো, গ্রামটা ঘুরে দেখছিলাম একটু। নতুন বুক মনে হচ্ছে বাবু। তা কোত্থেকে আসছেন? এই আশেপাশে একটু কাজে ঘুরছি আর কি। আপনাদের গ্রামটা তো বেশ সুন্দর। সুন্দর তো বটেই, তবে মানুষের কষ্ট কম নয় এখানে বাবু। বৃষ্টি বাদলায় ফসল নষ্ট হয়, তারপর সংসার চালানোই কঠিন হয়ে যায়। সে যাই হোক দাদা, খাবার সময় সব দুশ্চিন্তা বাদ দিন। ভালো মনে রাখলে ভালো খাবারও লাগবে বেশি। আপনার কথায় সত্যি প্রশান্তি আছে দাদা। এমন হাসি মুখে সবাই আপ্যায়ন করতে খুব কম মানুষকে দেখেছি আমি। চালটা আজ রাতেই শেষ হয়ে যাবে দেখছি, কাল সকালের বাজার করার টাকাও নেই হাতে। আজকের বিক্রিটা একটু ভালো হোক, তারপর দেখা যাবে। এখনই এত ভেবো না। তুমি সবাইকে এমন করে বিনা পয়সায় খাওয়ালে ব্যবসাটা চলবে কি করে বলো তো? অভাবী মানুষকে ফিরিয়ে দিতে আমার হাত কাঁপে কমলা। বাবা বলতেন, খাবার নিয়ে কখনো ব্যবসা করো না, মানুষের সেবা করো, টাকা আপনিই আসবে। বাবার কথা আমিও শুনেছি, কিন্তু আজকালকার দিনে শুধু মন দিয়ে চললে পেট ভরে না। ওপরওয়ালা দেখবেন কমলা, ঠিক ব্যবস্থা হয়ে যাবে। এতদিন তো তাই হয়ে এসেছে। তোমার এই ভরসাটাই দেখলে না মাঝে মাঝে সাহস পাই জানো, না হলে এত চিন্তার মধ্যে হয়তো ভেঙেই পড়তাম। এই কথাটা আমি তোমাকে কখনো আগে বলিনি। ভেঙে পড়লে চলবে কেন কমলা? আমরা দুজন একসাথে আছি বলেই তো এত দূর আসতে পেরেছি। বাবা, হাতে একটা খানা করিও নেই, তবু যদি একটু ভাত দাও, দুদিন ধরে খাইনি। বসুন কাকা, চিন্তা করবেন না, টাকার কথা পরে হবে, আগে বসে জিরিয়ে নিন। তোমার মতো মানুষ আজকাল বিরল বাবা। ছেলে মেয়েরাও এখন বুড়ো বাপকে দেখে না, তুমি অচেনা লোককে খাওয়াচ্ছ। সবাই তো মানুষ কাকা, আপনাকে খাওয়াতে পারলে আমারই ভালো লাগবে। তোমার মঙ্গল করুক বাবা, এই বুড়োর আশীর্বাদ তোমার সাথে রইল। এই মানুষটা নিজেই খেতে পাচ্ছে না ঠিক মতো, তবু অন্যকে খাওয়াচ্ছে। এরকম মানুষ সত্যি খুঁজে পাওয়া যায় না। দাদা, আপনার হাতে রান্নাটা অসাধারণ। এত সুন্দর স্বাদ কখনো শহরের বড় হোটেলেও পাইনি। আপনি ভালো বলেছেন বলে খুশি হলাম বাবু, আবার আসবেন কিন্তু। আসবো দাদা, নিশ্চয়ই আসবো। সাবধানে যাবেন বাবু, রাস্তায় খেয়াল রাখবেন। ধন্যবাদ বৌদি, আপনার এই আন্তরিকতাটা মনে থাকবে অনেক দিন। আজকের এই স্বাদ কোনো দিন ভুলবো না। দাদা, জমির খাজনা এবার অর্ধেক মানুষ শোধ করেননি তো, এভাবে চললে স্টেট চলবে কি করে? মানুষগুলোর অবস্থাও তো দেখতে হবে মহেশ্বর। এবারের বর্ষায় অনেকের ঘরবাড়ি ভেঙে গেছে, ফসল নষ্ট হয়েছে, জোর করে টাকা আদায় করার পক্ষে আমি নই। নরম মন নিয়ে ব্যবসা হয় না দাদা। আমি বলি, যাদের শোধ করবার ক্ষমতা নেই তাদের জমি বাজেয়াপ্ত করে দিই, অন্তত এস্টেটের আয়টা তো ঠিক থাকবে। এই বাড়িতে সেই সিদ্ধান্ত আমি নেব, তুমি নও। এ কথা যেন আর না শুনি মহেশ্বর। ঠিক আছে দাদা, তোমার কথাই শেষ কথা। রাগ করো না মহেশ্বর, তুমি এস্টেটের জন্য যে পরিশ্রম করো সেটা আমি জানি এবং মূল্য দিই। জানি দাদা, তবু কখনো কখনো মনে হয় আমার কথাগুলো বুঝি কেউ শোনে না। এমন মনে করো না আমার মহেশ্বর, তোমার পরিশ্রম আমি সব সময় মনে রাখি। শুধু সিদ্ধান্তে ভিন্ন মত থাকতেই পারে দুজনের, তাতে সম্পর্ক ঠিক হয় না।
ঠিক আছে দাদা, তোমার কথা মেনে নিলাম আজকের মতো, কিন্তু আশা করি ভবিষ্যতে আমার পরামর্শগুলো একটু বেশি গুরুত্ব পাবে। পাবে মহেশ্বর, নিশ্চয়ই পাবে। আমরা তো একই পরিবারের মানুষ, একে অপরকে বাদ দিয়ে কিছুই সম্ভব হবে না। সারাদিন কোথায় ছিল অর্ণব? খোঁজ নিয়ে দেখলাম তোমাকে গ্রামের পথে অচেনা মানুষের মতো ঘুরতে দেখা গেছে। বাবা, আমি ইচ্ছে করে পরিচয় গোপন রেখে ঘুরেছি, গ্রামের পরিস্থিতিটা বোঝার জন্য। ঠিকই বলেছ, তুমি তো ছোটবেলাতেই লেখাপড়ার জন্য শহরে চলে গেছিলে, তাই গ্রামের মানুষ তোমাকে চিনতেও পারে না এখন। ঠিক তাই বাবা, এটাই তো তোমার অসুবিধা হলো। কেউ আমাকে চিনতে পারেনি, তাই সবাই খোলাখুলি কথা বলেছে আমার সাথে। কি দেখলে তবে বলো তো শুনি। একটা ছোট্ট হোটেলে গেলাম, বিক্রম নামে একজন লোকের। মালিক লোকটা নিজে না খেয়ে অন্যকে খাওয়ায়, অথচ তার নিজের হোটেল বন্ধ হওয়ার জোগাড় দেনার দায়ে। এ কেমন মানুষ, নিজে না খেয়ে পরকে খাওয়ায়? হ্যাঁ বাবা, এক বৃদ্ধ এসে টাকা ছাড়াই খাবার চাইলো। লোকটা এক মুহূর্ত না ভেবে বিনা পয়সায় খাওয়ালো, অথচ নিজের ঘরে চাল প্রায় বাকি নেই। এই তো আমার ছেলে। মানুষ চেনবার এই চোখটাই আমি তোমার মধ্যে দেখতে চেয়েছিলাম এতদিন। বাবা, এই লোকটার পাশে দাঁড়াতে চাই আমি। শুধু ওকে নয়, ওর মতো আরো অনেককে। এভাবে গ্রামের মানুষগুলো কষ্টে থাকবে আর আমরা জমিদারিতে বসে থাকবো, এ সহ্য হয় না। এস্টেটের একটা অংশ তোমার হাতে তুলে দেব ভাবছি। দেখো কিভাবে মানুষের কাজে লাগানো যায়। তুমি যা ভালো বোঝো করো, আমরা পূর্ণ সমর্থন থাকবে আমার। ধন্যবাদ বাবা, আমি কথা দিচ্ছি তোমার বিশ্বাস আমি রাখবো। তুমি শহরে থেকে গ্রামের মানুষের কষ্টে ভুলে যাওনি, এত এটাই আমার কাছে সবচেয়ে বড় পাওয়া অর্ণব। তোমার কাছেই তো শিখেছি বাবা, মানুষকে মানুষ হিসেবে দেখ। এখন সময় এসেছে সেই শিক্ষাটা আজকে লাগানোর। তোমার এই কথাগুলো শুনে আমার বুকটা গর্বে ভরে যাচ্ছে অর্ণব। সত্যিই তুমি আমার যোগ্য উত্তরসূরি। কালকে সকালে এস্টেটের হিসেবপত্র নিয়ে বসবো আমরা, দেখো কতটা সাহায্য করা যায় বিক্রমের মতো মানুষদের। ধন্যবাদ বাবা, তোমার এই সমর্থনটাই আমার সবচেয়ে বড় শক্তি, এটা মনে রাখবো সব সময়। লেখাপড়া তো শেষ করে ফিরলি, এবার কি করবি ঠিক করেছিস? চাকরির ইচ্ছে নেই আমার। বাবার জমিদারি সামলাতে চাই আর গ্রামের গরিব মানুষগুলোর পাশে থাকতে চাই। পাগল হয়ে গেলি নাকি? তোর তো কোনো অভাব নাই রে। শহরে গিয়ে একটা ভালো চাকরি, তারপর একটা বিয়ে করে জীবন গুছিয়ে নিতে পারতিস। তা না, বলছিস গ্রামে পড়ে থাকবি। শহরের ঝলমলে জীবনে আমার মন টেকে না রাহুল। এখানকার মাটির গন্ধ, মানুষের সারল্য এসব আমাকে টানে। তোর কথা শুনে মনে হয় তুই সত্যিই অন্যরকম মানুষ। আমার হলে তো এতক্ষণ শহরে গিয়ে বড়লোকের মেয়ে বিয়ে করে ফেলতাম। তুই তো চিরকালই মজার মানুষ রাহুল, কিন্তু সত্যি বলছি, এখানকার মানুষের সরলতা দেখে মনে হয় এটাই আমার আসল জায়গা। তোর তো টাকা সুখের হিসেব সব রাহুল, জীবনে আর অনেক কিছু আছে রে বন্ধু, এটা শুধু টাকা দিয়ে মাপা যায় না, বুঝলি? ঠিক আছে বাবা, তুই যা ভালো বুঝিস কর। আমার তো খিদে পেয়েছে এখন। চল বিক্রমদার হোটেলে গিয়ে কিছু খেয়ে আসি। চল, আমারও ইচ্ছে করছে ওখানে আরেকবার যেতে, স্বাদটা এখনো মুখে লেগে আছে আমার। কি গো, এখানে ভিড় কিসের? দেখি তো। শুনলাম বিমলদার হোটেল আজকে বন্ধ, বিক্রমদার খুলছেই না দুপুর থেকে, অথচ কোনোদিন হোটেল তো বন্ধ রাখে না। চল এবার গিয়ে দেখে আসি ব্যাপারটা কি। চল চল, একবার দেখে আসি ব্যাপারটা কি হয়েছে। চল, দেরি করা ঠিক হবে না। বিক্রমদা তো এমন মানুষ না যে না জানে হোটেল বন্ধ রাখবে। আমার মনটাও কেমন যেন খচখচ করছে রাহুল। সত্যিই তো বন্ধ, এমন তো কখনো হয়নি আগে। আমি ওনাকে দেখেছি রাহুল, মানুষটা নিজে কষ্টে থেকে অন্যকে সাহায্য করেন। কিছু একটা সমস্যা নিশ্চয়ই হয়েছে বড় সড়ো। বিক্রম দাদাবাবুর শরীর তো খারাপ। কোথায় থাকে বিক্রম দা, বলতে পারবেন কাকা? এই বাঁশসারের পাশের বাড়িটা, সোজা গিয়ে মাই ঘুরলি পাবেন। ধন্যবাদ কাকা। চল রাহুল, দেরি করা ঠিক হবে না, এক্ষুনি চাই। চল চল, রাস্তায় যেতে যেতে ওষুধের দোকান থেকে কিছু নিয়ে নিই আগে। ভালো বলেছিস, চল তাড়াতাড়ি চল। কি হয়েছে, কি হয়েছে বৌদি বিক্রমদার? শুনলাম জ্বর। কয়েকদিন থেকেই তো জ্বর। ডাক্তার দেখাতে যা টাকা ছিল সব খরচা হয়ে গেছে। এখন হোটেলের বাজার করার টাকাও নেই হাতে। ওষুধ আনা হয়েছে কিছু? সামান্য এনেছি, তাতেই জ্বর একটু কমেছে, কিন্তু কাল থেকে তো হোটেলও বন্ধ। এই নিন, আমরা কিছু ওষুধ নিয়ে এসেছি রাস্তা থেকে, ডাক্তার দেখানো দরকার একবার ভালো করে। আপনারা এত করেছেন,
কি বলেছে আপনাদেরকে ধন্যবাদ দেব বুঝতে পারছি না। আমরা তো আপনাদের ভালো করে চিনিও না, তবু এমন করে পাশে দাঁড়ালেন। এসব কথা পরে হবে বৌদি, আগে বিক্রমদার শরীর দিকে দেখি। হ্যাঁ, এখন এসব কৃতজ্ঞতার কথা বলবার সময় না। কে কে এসেছেন? চিনতে পারছেন না? আরে সেদিন আপনার হোটেলে এসে খেয়েছিলাম আমি। ও, সেই ছেলেটা। শরীরটা ভালো নেই বাবা, ক্ষমা করবেন, হোটেলটাও তাই বন্ধ রাখতে হয়েছে। চিন্তা করবেন না দাদা, আমি আছি এখন। আপনি সুস্থ হওয়ার দিকে মন দিন, চিন্তা করবেন না। কালকে সকালে আমরা আবার আসবো ভালো ডাক্তার নিয়ে। হ্যাঁ, বিক্রমদার শরীর কেমন আজকে? একটু ভালো লাগছে? হ্যাঁ বাবা, আজকে একটু ভালো লাগছে। আপনাদের ওষুধেই কাজ হয়েছে মনে হয়। আপনার পরিচয় তো জানা হলো না। আমি রাধারমন জমিদারের ছেলে অর্ণব। ছোটবেলাতেই লেখাপড়ার জন্য শহরে চলে গেছিলাম, তাই গ্রামের কেউ আমাকে চেনে না। জমিদার পুত্র? তাই তো বলি, মুখটা কেমন অচেনা লাগছিল, অথচ কথাবার্তায় কেমন একটা ছাদ ছিল। আপনাদের মনের বড়ত্ব দেখে আমি ঠিক করেছি আপনাদের পাশে দাঁড়াবো। কিন্তু বাবু, আমরা তো আপনার কাছে কিছু চাইনি কখনো। জানি দাদা, তাই তো আমি নিজে এসেছি সাহায্য করতে। কেউ না চাইলেও কিছু কিছু মানুষের পাশে দাঁড়াতে ইচ্ছে করে, আপনি তাদের একজন। না না বাবু, এত টাকা আমি নিতে পারবো না। আপনার হোটেলটা বড় করতে চাই আমি। শর্ত একটাই, অভাবী মানুষদের জন্য সস্তায় খাবার ব্যবস্থা রাখতে হবে, যেভাবে আপনি এতদিন করে আসছেন। বিক্রমদা, ওর কথা রাখুন। এই মানুষটার মন সত্যি অন্যরকম। আমি ছোটবেলা থেকে ওকে চিনি। না গো, এই সুযোগটা হাতছাড়া করো না। এভাবে চললে হয়তো আমরা টিকতেই থাকতে পারবো না। ঠিক আছে বাবু, আপনার বিশ্বাসের মর্যাদা রাখবো, কথা দিলাম। কোনো অভাবী মানুষ কোনো দিন খালি হাতে ফিরবে না এই হোটেল থেকে। এই কথাটাই তো শুনতে চেয়েছিলাম দাদা। কালই কাজ শুরু করা যাবে। বাবু, একটা কথা বলি, আপনি এত বড় ঘরের ছেলে হয়েও আমাদের মতো সাধারণ মানুষের জন্য এত ভাবেন, এটাই তো আসল বড় মানুষই। ঠিক বলেছেন বৌদি, আমি তো ছোটবেলা থেকে দেখেই আসছি অর্ণব সব সময় অন্যের কথা আগে ভাবে। টাকা দিয়ে বড় মানুষ হওয়া যায় না বৌদি, মন দিয়ে হয়। আর সেই মনটাই তো আপনাদের কাছে দেখলাম। দাদা, শুনলাম অর্ণব নাকি এস্টেটের টাকা দিয়ে হোটেলওয়ালার ব্যবসা বড় করে দিচ্ছে, এটা কি ঠিক করছে ও? হ্যাঁ, আমি ওকে অনুমতি দিয়েছি। বিক্রম নামের এই সৎ লোকটা পরিশ্রমী, এমন মানুষের পাশে দাঁড়ানোটা এস্টেটের কর্তব্য বলেই মনে করি। কর্তব্য বললে তো হয় না দাদা, এস্টেটের টাকা এভাবে বিলিয়ে দিলে আমাদের নিজেদের তো টান পড়বে একদিন। মহেশ্বর, একটা হোটেলকে সাহায্য করলে এস্টেটের ফতুর হয়ে যাওয়ার কথা না, বরং গ্রামের মানুষ আমাদের উপর ভরসা রাখবে, এটাই তো লাভ। সেটা ঠিক আছে দাদা, কিন্তু হিসেব ছাড়া চলে না। একদিন সমস্যায় পড়তেই হবে আমাদের। তুমি সবসময় ভালো মানুষই দেখাও দাদা, কিন্তু ব্যবসার হিসেব তো আমাকেই করতে হয়, ভাল লাগে না। এই এক কথা বারবার বলো কেন তুমি? বলো তো। তোমার পরামর্শ আমি শুনি, কিন্তু শেষ সিদ্ধান্তটা আমারই নিতে হবে। ঠিক আছে দাদা, তাহলে আমার আর কি বলবার থাকে, তুমি যা ভালো বুঝো তাই করো। এত তাড়াতাড়ি এত কিছু হয়ে যাবে ভাবিনি কমলা। মনে হচ্ছে যেন স্বপ্ন দেখি। স্বপ্ন নয় গো, সত্যি। তবু আমার কেমন একটা যেন ভয় ভয় করছে। এত ভালো কিছু এত সহজে হয়ে যাচ্ছে। ভয় পেও না, অর্ণববাবু কথা দিয়েছেন, উনি মিথ্যে বলবার মানুষ নন। তা ঠিক বলেছ। ওনার চোখের দিকে তাকালে বোঝা যায় মানুষটা মিথ্যে বলার মানুষই নন। তবু মাঝে মাঝে মনটা যেন কেমন করে ওঠে। আরে হবে হবে, ঠিক হবে কমলা। এত বড় স্বপ্ন যখন দেখতে পারছি, একটু ভয় তো থাকবেই তার সাথে। বিক্রমদা, বাইরে একটা কথা শুনলাম, ভালো লাগলে না মোটেও। কি কথা রাহুল, এমন করে বলছিস কেন? লোকে বলা বলি করছে জমিদার বাড়ির এই সাহায্য নাকি বেশি দিন থাকবে না, হঠাৎ বন্ধ হয়ে যেতে পারে। শুনে তো লোকজন এখন দ্বিধায় পড়ে গেছে। কে ছড়াচ্ছে এ কথা রাহুল? শুনলাম মহেশ্বর কাকা নাকি বাজারে এসব বলে বেড়াচ্ছেন। বিক্রমদা, আমি নিজেও শুনেছি এ কথা। চিন্তা করবেন না, আমি এখনই বাড়ি গিয়ে ব্যাপারটা সুরাহা করছি। বাবু, আপনাদের পরিবারের মধ্যে কোনো ঝামেলা হোক এটা আমি চাই না, কিন্তু আমরা যা পেয়েছি তাতেই যথেষ্ট খুশি। ঝামেলা না দাদা, একটা ভুল বোঝাবুঝি। আমি ঠিক করে দেবো, আপনি চিন্তা করবেন না। অর্ণব, সাবধানে যাস। মহেশ্বর কাকার মেজাজ তো তুই জানিস, রাগের মাথায় কিছু বলে ফেলিস না জানো। চিন্তা করিস না রাহুল, আমি শান্ত মাথাতেই কথা বলবো। কাকা, তুমি নাকি বাজারে বলে বেড়াচ্ছ যে হোটেলের সাহায্য বন্ধ হয়ে যাবে, এটা নাকি মিথ্যে কেন ছড়াচ্ছ এরকম করে?
আমি শুধু বলেছি এভাবে টাকা ঢাললে এস্টেটের ক্ষতি হতে পারে, মিথ্যে তো কিছু বলিনি। গ্রামের গরিব মানুষগুলোর ভরসা নিয়ে খেলা করাটা ঠিক না কাকা। মহেশ্বর, তোমার মনে যদি কোনো আপত্তি থাকে আমাদের বলতে পারতে। কি করব দাদা, বারবার বলেও যখন কেউ আমার কথা গুরুত্ব দেয় না। কাকা, তোমার হিসেবের দক্ষতাটা আমাদের দরকার সব সময়। তুমি বরং হোটেলের হিসেবপত্রটা দেখো, তাহলে বুঝবে এটা লোকসানের ব্যবসা নয়। আমাকে হিসেব দেখতে দেবে? হ্যাঁ কাকা, তোমার মতো দক্ষ মানুষ থাকলে বরং হোটেলটা আরো ভালোভাবে চলবে। আমার শুধু মন আছে, তোমার আছে সে হিসেবের বুদ্ধি, দুটো মিললে তবেই তো কাজ সম্পূর্ণ হবে। আমি ভুল বুঝেছিলাম, আজকে থেকে বাজারে গিয়ে সত্যিটাই বলবো, কথা দিলাম। এই তো চাই রহেম মহেশ্বর, রাগ অভিমান ভুলে একসাথে কাজ করলে তবেই তো পরিবার আর এস্টেট দুটোই এগোবে। ঠিক বলেছো দাদা, আজকে থেকে আমিও নিজের সবটুকু দিয়ে কাজে লেগে পড়বো, তুমি দেখো। এই কথাটাই তো শুনতে চাইছিলাম কাকা। কাকা আসুন আসুন, আপনার জন্য তো জায়গা সবসময় বাঁধা। বাবা, তোমার এই ছোট্ট হোটেলটা আজকে এত বড় হয়ে গেছে দেখে বুকটা ভরে গেল। ওপরওয়ালা তোমার ভালো করেছেন। আপনার আশীর্বাদ ছাড়া এতদূর আসা সম্ভব হতো না কাকা। বসুন, আজকে আপনাকে নিজের হাতে বেড়ে দেব। বিক্রম, আজকের হিসেব দেখে তো আমি অবাক, মাত্র কয়েকদিনে এত মানুষ আসছে, লাভও তো ভালোই হচ্ছে দেখছি। আপনার হিসেব বুদ্ধি না থাকলে এত সুন্দর করে সামালই যেত না কাকা। আপনাকে পাশে পেয়ে আমরা সত্যিই ভাগ্যবান। দেখ অর্ণব, তোর একটা সিদ্ধান্ত কতগুলো মানুষের মুখে হাসি ফুটিয়ে দিল। এই দৃশ্যটা দেখে সত্যিই গর্ব হচ্ছে তোর বন্ধু হিসেবে। এটা শুধু আমার একার কাজ না রাহুল, বাবার সমর্থন, মহেশ্বর কাকার হিসেব, বিক্রমদা বৌদির পরিশ্রম, সবাই মিলিয়েই তো আজকের দিনটা এলো। বাবু, একটা কথা বলি, এই ভিড় দেখে মনে হচ্ছে আমাদের ছোট্ট হোটেলটা এখন সত্যি পুরো গ্রামের হোটেল হয়ে গেছে। ঠিক তাই বৌদি। হ্যাঁ, আর এই হোটেলের নামটাও তো এখনো ঠিক হয়নি, চলুন আজকে ঠিক করে ফেলি। বিক্রম কমলা আপ্যায়ন কেমন? বাবু, এত কিছু দেওয়ার পরেও নামটা আমাদের নামে রাখলেন, এই ঋণ কোনো দিন শোধ হবার নয়। এই ঋণ না দাদা, এটা সম্মান। আপনাদের মতো মানুষের জন্য তো এই গ্রামটা আজকে এত সুন্দর। আহা, আজ থেকে বিক্রম কমলা আপ্যায়নের হিসেবপত্র আমিই দেখবো, নিশ্চিন্তে থেকো তোমরা। আপনাদের সবার এই ভালোবাসা নিয়েই তো আমরা এগিয়ে যাব কাকা। আজকের এই দিনটা সারা জীবন মনে থাকবে।